আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ 12ই ফেব্রুয়ারি। আজ বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য নির্ধারণের দিন হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের ভাগ্য গতকাল সন্ধ্যা থেকেই নির্ধারিত হয়ে গেছে অন্ধকার কুঠুরিতে। গতকাল সূর্যাস্তের পর থেকেই সারা দেশে যে তাণ্ডব আমরা দেখেছি, অর্থের বিনিময়ে ক্ষমতা দখলের রাজনীতি, বুথ দখল, ব্যালটে সিল মারা, ভোট প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি আর সাধারণ ভোটারদের হুমকি, এটা কোনো নির্বাচন নয়, বরং গণতন্ত্রের লাশের ওপর দাঁড়িয়ে এক কুৎসিত ক্ষমতা দখলের উৎসব। আর এই অরাজকতার সামনের সারিতে আমরা কাদের দেখছি? যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা সাধারণ মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে বেহেশতের টোপ দিয়ে ভোট পাওয়ার রাজনীতি করছে, সেই জামায়াতে ইসলামী নামক দলটি। তারা আবারও প্রমাণ করেছে তাদের ডিকশনারিতে সত্যিকারের জনগণের ভালো বলে কিছু নেই, আছে কেবল ভাঁওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি এবং যে কোনো পথে ক্ষমতা দখল করা। কেন আজ এই পরিস্থিতি? কারণ উগ্রপন্থী ও সন্ত্রাসী রাজনীতির যে বিষবৃক্ষ শেখ হাসিনার পতনের পর থেকে বপন হয়েছে দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার যে চেষ্টা শুরু করেছে জামায়াতে ইসলামী, তা আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এবং আমেরিকা, এই দুই পরাশক্তি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থা বা তালিবানি স্টাইলের রাজনীতি বরদাস্ত করবে না। তারা চেয়েছিল বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ভারত তার সীমান্তে স্থিতিশীলতা চায়, এই উপমহাদেশের জীবনযাত্রার উন্নতি ঘটাতে চায়, মৌলবাদী সন্ত্রাসের হাত থেকে শুধু নিজে বাঁচা নয়, বাংলাদেশকেও বাঁচাতে চায়। আর আমেরিকা চায় এই অঞ্চলে তার কৌশলগত আধিপত্য, চীনের আধিপত্য হ্রাস করা। এই দুটো দেশই জানে জামাত যদি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবেও ক্ষমতার অংশীদার হয়, তবে এই পুরো অঞ্চল আগ্নেয়গিরির মুখে পড়বে। তাই পর্দার আড়ালের খবর এটাই, পরাশক্তিগুলো বিএনপিকে ক্ষমতায় চাইছে এই নির্বাচনে। আমার চ্যানেলে এই সম্ভাবনার কথা আগেও বলেছি, তবু মাঝে মাঝে অন্য রকমের কিছু খবর এসে গুলিয়ে দিয়েছে এই সহজ লাইনটা। আপনাদের হয়তো মনে আছে, মাত্র কয়েকদিন আগে আমেরিকার ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছিল আমেরিকা নাকি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা দেখেছেন কিভাবে ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি ছুটে এসেছিলেন ভারত সরকারের থেকে জামাতের পক্ষে সমর্থন চাইতে। ভারত পাত্তা দেয়নি তাকে। ভারত তার আগে থেকেই তার যে নিজের লাইন, সেই লাইনে ঠিক ছিল, কোনোভাবেই জামাতকে সমর্থন নয়, কোনোভাবেই উগ্রবাদী সন্ত্রাসবাদকে সমর্থন নয়। তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততা ছিল, মূলত বাণিজ্য শুল্ক নিয়ে। কিন্তু যেই জানুয়ারির শেষ সপ্তাহে ভারত ইউরোপীয় ইউনিয়ন, তার সঙ্গে এই দুই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। আমেরিকা তখন চাপের রাজনীতি ছেড়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুধু নয়, আরও ঘনিষ্ঠ করে নিল। আর এই ঘনিষ্ঠতার ফলেই মিলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারত আমেরিকার তাদের যে মত, সেই মতের মেলবন্ধনটা ঘটে গেল। জামাত চলে গেল দূরে, দুই পরাশক্তির কাছে চলে এলো বিএনপি। এলো ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। তারা জামাতের কাঁধে ভর করা কোনো উগ্রবাদী সরকারকে এক মুহূর্তের জন্য সমর্থন দেবে না, পরিষ্কার করে দিল। আর সেই জন্যেই জামাতের আমির শফিকুর রহমান তিনি বারবার বলেছেন যে বিএনপির সাথে মিলেমিশে একটি সরকার গঠনের কথা, কিন্তু বিএনপি রাজি হয়নি। স্পষ্ট করে বলে দিয়েছে এরকম সরকারে আমরা যাব না। কেন হঠাৎ ভারত আমেরিকা বিএনপিকে সমর্থন দিতে রাজি হলো? এর পেছনে রয়েছে সূক্ষ্ম জিও পলিটিক্যাল যে ক্যালকুলেশন, সেটাও। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর আমেরিকা চায় বাংলাদেশে চীনের প্রভাব কমাতে এবং বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান সংহত করতে। কিন্তু আগেই বলেছি, এই সমর্থন বিনা শর্তে আসেনি। আমার কাছে কথা আগেও আমি বলেছি, শেখ হাসিনা দেশে ফিরবেন ফেব্রুয়ারি মার্চের মধ্যে, এমন কথাও আমি বলেছি এর আগে আমার ভিডিওতে। আমার কাছে নির্ভরযোগ্য খবর ছিল এবং এখনো আছে, যা সকালেই বাংলাদেশ সেনাবাহিনীর এক মাঝারি পর্যায়ের অফিসারের কাছ থেকে যার সমর্থন পেলাম। বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে। যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। তথাকথিত বেআইনি সরকারের বেআইনি অর্ডিন্যান্সে গঠিত তথাকথিত অপরাধ ট্রাইব্যুনাল, এটা বাতিল করতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। পরাশক্তিগুলো জানে বাংলাদেশে ভারসাম্য বজায় রাখতে হলে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ শক্তিকে রাজনীতিতে টিকিয়ে রাখা অপরিহার্য। তারা কোনোভাবেই চায় না বিএনপি একা হয়ে গিয়ে জামায়াতের মতো উগ্রপন্থীদের খপ্পরে পড়ুক। আর বিএনপিও জানে দেশের রাজনীতিতে মূলধারার শক্তি আওয়ামী লীগ না থাকলে, এবং যদি শুধু তাদের প্রতিপক্ষ হিসেবে শুধু জামাত থাকে দেশে, তবে জামাতের উগ্র ধর্মীয় রাজনীতি বিএনপিকে গিলে ফেলতে খুব বেশি দেরি করবে না। গত 18 মাস ধরে সেই গিলে ফেলার রাজনীতি দেখা গেছে। তাই বাঁচার জন্য তাদেরও চাই, বিএনপিরও চাই আওয়ামী লীগকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন তাদের বলে বোঝাতে হবে না দেশের ভেতরের ক্ষমতা পরিবর্তনের সেনাবাহিনীর ভূমিকার কথা। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলোও আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না।
উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সে নাকি প্রকাশ্যে বলেছে তারা বিএনপিকে স্বীকার করবে? একদমই নয়। তবে কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে, যেভাবে বিপুল পরিমাণ অর্থসহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে, যেভাবে দেশের মেন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে, তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন ঘটেছে এবং ঘটছে। আজকের এই প্রহসনের নির্বাচন হয়তো কাউকে ক্ষমতায় বসাবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে এই কঠিন শর্তগুলো পালনের ওপর। কাউকে মানে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এ কথা তো বলেছি। জামায়াত যে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করছে, তা তাদের শেষ মরণ কামড়। বিশ্ব শক্তি তাদের প্রত্যাখ্যান করেছে এবং খুব শীঘ্রই তাদের এই উগ্রপন্থার হিসাব দিতে হবে। গত 18 মাস ধরে দেশে যা করেছে তার হিসাব দিতে হবে। বাংলাদেশের মানুষ অকারণ রক্তক্ষয় চায় না, চায় শান্তি, স্থিতিশীলতা, চায় এমন এক বাংলাদেশ যেখানে শেখ হাসিনা বা বিএনপি যেই থাকুক, উগ্রপন্থার কোনো স্থান হবে না। দেশের মুক্তি সংগ্রামের বিরোধিতা হবে না। মুক্তিযুদ্ধের যে গৌরব, সেই গৌরব অটল থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পরাশক্তিদের এই জিওপলিটিক্যাল বাস্তবতাকেও অস্বীকার করার উপায় নেই। এখানেই রাখছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের নীরব বিপ্লব, নো ভোট ক্যাম্পেইন কেন সফল। দর্শক, অবশেষে বহুল আলোচিত এবং সমালোচিত সেই ভোট গ্রহণ শেষ হলো। এখন চলছে ভোট গণনা। তবে এই গণনার ফলাফল যাই হোক না কেন, পর্দার আড়ালের খবর এবং মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বিএনপি কি তবে ক্ষমতায় বসছে? আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল, নো ভোট ক্যাম্পেইন। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে। তারা নির্বাচন বানচাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পোড়ায়ের পথে হাঁটেনি, বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। তাদের স্লোগান ছিল পরিষ্কার, নৌকা নেই তাই ভোটও নেই। এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয়, আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়াই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই শান্তির পথ বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার। এখন প্রশ্ন হলো, এই ক্যাম্পেইন কতটা সফল? মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন। যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি। যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে, তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গত 1.5 বছর যাবত বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের ভোট নেই। দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে, ভোটের কাস্টিং পার্সেন্টেজে। সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে, কিন্তু
মাঠ পর্যায় থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার 25 থেকে 30% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি? আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল, সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে। এই 25-30% কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসানো হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয়। যদি তাই হয় তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে। তবে মনে রাখতে হবে, জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনা কঠিন। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করলো, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। আওয়ামী লীগ সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে, এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। যখন একজন ভোটার ভোট দিতে যান না, তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এই 25-30% ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারার রাজনীতির বাইরে চলে যাচ্ছে, যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে। বিএনপি যদি ক্ষমতায় বসে, তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা। আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে, সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই। এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এই বিষয়ে আলাপ করেছি। কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিজয়ে। আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে? আপনাদের আজকে আর একবার উৎসাহিত হবার দিন, পুনরুজ্জীবিত হবার দিন। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না। আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে, নির্বাচন হয়ে যে সরকারটা আসবে, সেই সরকারটা সাস্টেইন করতে হলেও তো ভোটের পার্সেন্টেজ লাগে। 30% ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায়, তাতেও কিন্তু কোনো যায় আসে না। মাঠের অবস্থা তো সেরকম। আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে, আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো, যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম 30%-এর বেশি হবে না। বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিং এর একটি ভোট হয়ে থাকলো আজকের ভোটটি। এখন আসি যে আজকে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায়, গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গণভোটে হয়তো না জয়যুক্ত হবে। বাংলাদেশে এর আগে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং 1991 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে। 3টি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে। এখন দেখার বিষয় যে কি ঘটছে। আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব। আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে। কাজেই হারাবার কিছু নেই। আওয়ামী লীগের জয় হয়েছে, এবং আওয়ামী লীগের জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে। কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন শঙ্কার মধ্যে আমরা ছিলাম। এখনো যদিও বা গণনা হচ্ছে, আলটিমেটলি ফলাফল কি দেয় ইউনূস সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না।
আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে, বিএনপিকে ক্ষমতায় বসানো হচ্ছে, কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো, কদিন আগের কথা বলছি, বা এখনো যদি হয়, হ্যাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে। আমরা বিশ্বাস করি না যে বাংলাদেশ হারছে না। এই আশাবাদ নিয়ে আমরা ভোটের ফলাফলের অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্ত।